গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 20 আগস্ট বুধবার। আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাবে পুলিশ। টার্গেট লোয়ার হাফলং, লামডিং, শিলচর ও বদরপুর। এই অঞ্চলে রেলের অধীনে থাকা জমিগুলো যারা দখল করে রেখেছেন তাদের এবার সাবধানবাণী শুনিয়ে দিয়েছে এনএফ রেল। লামডিং ডিভিশনের অধীনে রেল শহর লামডিং শহরের অর্ধেক জায়গায় রেলের। এসব জমি একাংশ মানুষ অবৈধভাবে দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন, কেউ আবার দোকান খুলেছেন। তেমনি মিটার গেজের সময় গিজগিজ করা লোয়ার হাফলং স্টেশন সহ রেলের কোয়ার্টার সহ জমিও দখল করেছেন অনেকেই। একই অবস্থা শিলচর ও বদরপুরেও। এবার এসব দখলকারীদের থেকে জমি ফিরিয়ে আনতে ব্লুপ্রিন্ট তৈরি করেছে এনএফ রেল। যে কোনো সময় উচ্ছেদ অভিযান শুরু হতে পারে। সোমবার হাফলংয়ে জটিকা সফরে এসে এই মন্তব্য করেছেন এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের এক শীর্ষ আধিকারিক। তিনি স্পষ্ট ভাষায় জানান, রেলের জমি হচ্ছে রেলেরই, রেলওয়ের মালিকাধীন জমি। রেলের জমি দখলমুক্ত করতে যে কোনো সময় মাঠে নামতে পারে রেলওয়ে প্রোটেকশন বাহিনী এবং রেল আধিকারিক। লোয়ার হাফলং, লামডিং, শিলচর ও বদরপুরে এই অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছেন তিনি। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলায় পিএম পোষণ চাল বরাদ্দ। শ্রীভূমি জেলায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের পিএম পোষণের মিড ডে মিল চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে যে এই চাল শিক্ষা সেতু অ্যাপের উপস্থিতি অনুসারে ছাত্রছাত্রী পিছু দৈনিক ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে 100 গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে 150 গ্রাম করে বরাদ্দ করা হয়েছে। এই চাল জিপিএসএস ও ডব্লিউসিসিএস নমিনিদের 31 আগস্টের মধ্যে ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে ও বিতরণের স্থিতি জানাতে গণবন্টন বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, রাজ্যে বাংলাদেশি ইস্যু ফের ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি সরকার। এরই মধ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। তাই এসআইআর এর মাধ্যমে প্রচুর ভোটারের নাম কর্তনের শঙ্কা ব্যক্ত করল আজমলের দল। সংগঠিত বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শঙ্কা ব্যক্ত করা হয়। বৈঠকের পর এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, এসআইআর এর মাধ্যমে বিহারে যেভাবে ভোট চুরির ঘটনা ঘটেছে তাতে শঙ্কিত হয়েছি আমরা। অসমে বাংলাদেশির নাম নিয়ে ৪৫ বছরের বেশি সময় ধরে রাজনীতি করা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট 1971 সালের বৃত্তিবর্ষের সিলমোহর দেওয়ার পর বাংলাদেশি নিয়ে রাজনীতি করার আর স্থল নেই। পরবর্তী খবরটি হল, রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে একাংশ প্রার্থী ভুয়া প্রমাণপত্র দাখিল করে চাকরি পাওয়ার চেষ্টা করার অভিযোগ সম্পর্কে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার একটি দল নওগাঁ জেলায় তদন্ত শুরু করেছে। নওগাঁ জেলায় বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকারী দলটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য আবেদন করা একাংশ প্রার্থীর জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করে। উল্লেখ্য যে কিছু সংখ্যক প্রার্থী মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়ো প্রমাণপত্র দাখিল করেছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। আসামের 5টি জেলায় 31 জন প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হওয়ার পর রাজ্য সরকার অসম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখাকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দিয়েছে। পরবর্তী খবরটি হল, এবার থেকে বিমানের মতো ট্রেনেও অতিরিক্ত লাগেজে জরিমানা। এই 2 স্টেশনে চালু নিয়ম। মালপত্র স্ক্যান করে দেখা হবে, এরপর ওজন পরীক্ষা করা হবে। বিমানের নির্দিষ্ট ওজনের বেশি মাল বহন করলে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। ট্রেন যাত্রায় এমন পদ্ধতি কার্যকর না থাকায় লাগেজ রাখা নিয়ে অনেক সময় অশান্তি হয় যাত্রীদের মধ্যে। সেই পরিস্থিতি বদলাতে চলেছে। এবার থেকে ওজনদার ব্যাগের জন্য জরিমানা দিতে হবে ট্রেন যাত্রীদের। আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও প্রয়াগরাজ সিওকি স্টেশনে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হচ্ছে।
পরে ভারত জুড়ে চালু হতে পারে অতিরিক্ত লাগেজে জরিমানার নিয়ম। উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী তিনি মনে করিয়ে দিয়েছেন অতিরিক্ত লাগেজের জন্য জরিমানার নিয়ম থাকলেও তা বাস্তবে কার্যকর নয়। তিনি বলেন, ট্রেনে যেমন টিকিট কেটে ওঠার নিয়ম, তেমনি একটি নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। সেই ওজনের বেশি হলে মালপত্রের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয়। সেই নিয়মের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে প্রয়াগরাজ ও প্রয়াগরাজ সিওকি স্টেশনে মালপত্র স্ক্যান করে দেখা হবে। মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানাও দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। রেলের তরফে জানানো হয়েছে, ইতিবাচক সাড়া মিললে ধাপে ধাপে সব স্টেশনেই এই নিয়ম চালু হবে। কিন্তু লাগেজ সংক্রান্ত ঠিক কী নিয়ম রয়েছে রেলের? এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা 70 কেজি, এসি 2 টায়ারের যাত্রীরা 50 কেজি, এসি 3 টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা 40 কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেন যাত্রা করতে পারেন। সাধারণ কামরায় যাত্রীরা সর্বোচ্চ 35 কেজি মালপত্র সঙ্গে রাখতে পারেন। যদিও এই নিয়ম কার্যকর হতো না এতদিন। অতিরিক্ত ওজন নিয়ে দিব্য সফর করতেন যাত্রীরা। রেল সূত্রের খবর, এবারে আর তেমনটা চলবে না। ট্রেনের ভিতরে চলাফেরার জায়গায় মালপত্র থাকলেও জরিমানা করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, পূর্ণ শক্তি দিয়ে উচ্ছেদ, আদালতের রায়ে শক্তিশালী সরকার। উচ্ছেদ নিয়ে রাজনীতিও শেষ হবে, জমি ফেরানোর পথ রুদ্ধ। বনাঞ্চলে বেদখল রুখতে আদালতে যে গাইডলাইন বেঁধে দিয়েছে, তাতে সরকারের হাত শক্তিশালী হয়েছে। তাই পূর্ণ শক্তি দিয়ে এবার বেদখল উচ্ছেদে নামবে হিমন্তের সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, আদালতের রায়ে শক্তিশালী হয়েছি আমরা, আগামী দিনে আরও উচ্ছেদ করতে পারব। আদালতের রায় প্রমাণ করেছে বনাঞ্চল আর বেদখল হতে দেওয়া যাবে না। তার আশা, আদালতের রায়ে উচ্ছেদ নিয়ে রাজনীতিও বন্ধ হবে। স্বরূপতারের উরিয়ামঘাটের কিছুদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার, কিন্তু ইয়াং সংরক্ষিত বনাঞ্চল এবং মানবর সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী 75টি পরিবার আদালতে দ্বারস্থ হয়। সেই মামলায় 2 বিচারপতি অসতোষ কুমার এবং অরুণ দেব চৌধুরীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। আবেদনকারীদের 7 দিনের সময় দেওয়ার নির্দেশ দিয়ে আদালত বলেছে, অমান্য করলে 7 দিনের পর উচ্ছেদ করতে পারে সরকার। বনাঞ্চল বেদখল মুক্ত করতে সরকারের উচ্ছেদ অভিযানের প্রশংসাও করেছে আদালত। তাই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, এই রায় ঐতিহাসিক। আদালত বলেছে, বনাঞ্চল কখনো বেদখল হতে পারে না। এর জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। তাছাড়া যেসব অফিসারের কার্যকালে বনাঞ্চল বেদখল হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বনাঞ্চলে এই বিশাল বেদখল 2006 সাল থেকে 2014 সালের মধ্যে হয়েছে। তখনকার সময় উরিয়ামঘাট বন বিভাগের অফিসার ছিলেন, এখন তিনি গোয়ালপাড়ার আইনজীবী। আদালতের নির্দেশ বর্ণনা করে তিনি বলেন, উচ্ছেদের আগে 7 দিনের বদলে 15 দিনের নোটিশ দিতে বলেছে আদালত। রাজস্ব জমি বলে কেউ দাবি করলে সেটা শুনতে হবে। তবে আদালতের এই রায় রাজ্য সরকারের প্রচেষ্টার চেয়ে এগিয়ে গেছে, কারণ উচ্ছেদ করলে কোনো অফিসারের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি সরকার। আদালতের ডিভিশন বেঞ্চে রায়ে যে নীতি নির্দেশনা জারি করা হয়েছে, তার ফলে বনাঞ্চলে বেদখল হওয়া অনেক জমি আমরা বেদখল মুক্ত করতে পারব। আদালতের রায় আমাদের হাত শক্তিশালী করবে। বনাঞ্চল বেদখল মুক্ত করতে আমাদের যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারব। পরবর্তী খবরটি হলো, 3000 বিঘা জমি অস্বীকার আদানি গ্রুপের। সিমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য ডিমা হাসাও জেলায় প্রায় 3000 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে বলে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলি স্পষ্ট অস্বীকার করেছে আদানি গ্রুপ। এক সরকারি বিবৃতিতে আদানি গ্রুপ এই প্রতিবেদনগুলিকে ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংস্থা মহাবল সিমেন্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জোর দিয়ে বলেছে আদানি গ্রুপ। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, মহাবল সিমেন্টের সাথে আদানির নাম যুক্ত করা একটি অপকর্ম। মহাবল সিমেন্ট কোনোভাবেই আদানি গ্রুপের সাথে সম্পর্কিত, মালিকানাধীন বা সংযুক্ত নয়।
অপ্রমাণিত দাবি শেয়ার করার আগে মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং জনসাধারণকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে আদানি গোষ্ঠী। বিভ্রান্তিকর তথ্যের বিস্তার শুধু বিভ্রান্তিকর তথ্যের প্রয়াস ঘটায় বলে সতর্ক করে দিয়েছে গোষ্ঠীটি।